অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে তারা কিন্তু অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে। সুতরাং আমি মনে করি বিএনপি যদি সে চেষ্টা করে যে আমরা ভারতের গুড বুকে যে আওয়ামী লীগ একটু পাশে সরিয়ে দিলাম, সেই সুযোগ আছে বলে আমি না। পারভেজ মোশাররফ পারেনি। এবং সর্বশেষ শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার এবার কিন্তু তার নির্বাচনে দাঁড়িয়েছিল, কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। কোন স্বৈরাচার ফিরে এরশাদ বহু চেষ্টা করেছেন, কিন্তু কোনোদিন আর ফিরে আসতে পারেনি। আমি স্বাভাবিক অস্বাভাবিক বলবো না, বাট যার সৌজন্যতা হয়তো পরিবর্তিত পরিস্থিতির কারণে উনরা টেবিলে বসছেন, বাট যদি পরিবার বিপ্লবকে যদি না হতো তাহলে জামাত নেতৃবৃন্দ তো এই পর্যন্ত আসতেই পারতেন না। যে টেবিলে তিনি বসে আমিরে জামাত এবং জামাতের মহাসচিব ছিলেন, এরা তো এখানে আসতেই পারতেন না। অংশটি বলতে চাই যে বিএনপি যদি মনে করে যে ভারতের সাথে সম্পর্ক ভালো করে আওয়ামী লীগের দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে, এটি আমার মনে হয় ব্যর্থ চেষ্টা। কারণ আমরা জানি অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে গত 15.5 বছর যে দুর্বিনীত শাসন চলেছে, আওয়ামী লীগ যে বিনা ভোটে, রাতের ভোটে, ডামি ভোটে গণতন্ত্রের নামে মানুষের সাথে মশকরা করেছে, এটি ভারত অন্ধভাবে সমর্থন করেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 14 সালে কিন্তু কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল এবং সুজাতা সিং এসে তিনি কিন্তু এরশাদ সাহেবকে নির্বাচনে যাওয়ার পক্ষে কথা বলেছেন, তিনি যাতে যান সে বিষয়ে কথা বলেছে এবং আওয়ামী লীগ নির্বাচন উঠিয়ে নিয়েছে। 18 সালে আমরা দেখেছি যে বিজেপি এবং 24 সালে ভারত একটি গণতান্ত্রিক দেশ, আমরা কিন্তু বলি যে পৃথিবীর বড় গণতান্ত্রিক দেশ, কিন্তু আমাদের গণতন্ত্র নিয়ে তারা কিন্তু কি বলে যে দুর্ভাগ্যজনক ভূমিকা পালন করেছে। এবং এদেশের মানুষের সঙ্গে তাদের সম্পর্ক ছিল একটি বিশেষ দলের সঙ্গে। এবং আপনি লক্ষ্য করবেন যে সেটি শুধু যে এখন বিজেপি পাওয়ার আছে তারা না, এর আগে যে সরকারগুলো ক্ষমতায় ছিল তারাও কিন্তু একই ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের প্রশ্নে তাদের কোনো আপোষ নেই। অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আপনি দেখুন যে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। মানুষ কোথাও ভোট দিতে পারছে না, পার্লামেন্টে ভোট দিতে পারছে না, স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারছে না, ট্রেড বডির নির্বাচন নাই, প্রফেশনাল বডির নির্বাচন নাই, ইভেন পাড়ায় মহল্লায় যে বিভিন্ন পার্ক বা মসজিদ বা আইনজীবীরা ভোট দিতে পারেনি, আইনজীবীরাও পারেনি। আপনি দেখুন সুপ্রিম কোর্ট ছিল আমাদের একটা আস্থার জায়গা, সেখানে যে ভোটটি ফেয়ার হয় আমরা জানতাম, সেখানে কিন্তু সেটি ধ্বংস করে ফেলেছে। এত অন্যায় করার পর এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে তারা কিন্তু অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করে গেছে। সুতরাং আমি মনে করি বিএনপি যদি সে চেষ্টা করে যে আমরা ভারতের গুড বুকে যে আওয়ামী লীগ একটু পাশে সরিয়ে দিলাম, সেই সুযোগ আছে বলে আমি। আপনি এখন দেখুন না যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, তিনি কিন্তু এখন ওখানে আছেন। আমি জানি না কোন স্ট্যাটাসে মাউন্ট ভাই আছেন, তিনি ভালো বলতে পারবেন তিনি কোন স্ট্যাটাসে আছেন। তিনি কিন্তু সেখানে দিব্যে আছেন এবং তাদের এটি হচ্ছে এই যে বাংলাদেশের প্রত্যেকটা কিলিং, ছাত্র জনতা যে হত্যা হয়েছে, আমি মনে করি এর প্রত্যেকটি হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত। তিনি ক্ষমতা প্রলম্বিত করার জন্য, তিনি ভোটার পেয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সেই ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এদেশের ছাত্র জনতাকে হত্যা করছে। এবং এত দ্রুত সময়, আমি জানি না পৃথিবীর ইতিহাসে আছে কিনা যে এতগুলো মেধাবী ছাত্র এবং এত মানুষ হত্যা করা হয়েছে মাত্র 1 মাস 5 দিন না 6 দিন। এটি তো দুর্ভাগ্যজনক। এবং আমি যেটি বললাম প্রত্যেকটির কারণে দায়ী হচ্ছে শেখ হাসিনা। আজকে যিনি আমাদের প্রধান উপদেষ্টা, তিনি বলেছেন যে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে, কিন্তু আমি আজকে এই অনুষ্ঠানে বলে যাই শেখ হাসিনাকে কোনো কিছুর বিনিময়ে ফিরিয়ে আনা কিন্তু ভারত ফেরত দিবে না, যদিও তিনি প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত। আপনি নিশ্চয়ই দেখেছেন, আমরাও দেখেছি যে উনি তো বলছেন যে উনি নিজেই চলে আসবে, উনি তো বলছেন যে উনি নিজেই চলে আসবেন সুযোগ বুঝে। পৃথিবীর কোন স্বৈরাচার উনি নিজে আসতে পারেন, পৃথিবীর কোন স্বৈরাচার আর কোনোদিন ক্ষমতায় আসতে পারে ব্যাক করতে পারেন। আপনি দেখুন এই হোসনি মোবারক পারেননি, তারপরে পাকিস্তানের পারভেজ মোশাররফ পারেননি, এবং সর্বশেষ শ্রীলঙ্কার রাজাপাকসে পরিবার এবার কিন্তু তার নির্বাচনে দাঁড়িয়েছিল, কিন্তু জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। কোন স্বৈরাচার ফিরে এরশাদ বহু চেষ্টা করেছেন, কিন্তু কোনোদিন আর ফিরে আসতে পারেনি। আমার বন্ধুরা অনেকেই, আমার আওয়ামী লীগের বন্ধুরা আমাদের, তারা খুব দিন গুনছেন তাদের নেত্রী দেশে আসবেন এবং দেশে আবার একটি দুর্বিনীত শাসন শুরু করবেন। সেই সুযোগ আর বাংলাদেশে আছে বলে আমি মনে করি না। এবং আপনি দেখবেন এবার যারা আন্দোলন করেছে, বিশেষ করে ছাত্রদের কথা বলি, তাদের বয়স 20 থেকে 27।
এই জেনারেশনটি কিন্তু মিনিমাম 30 বছর আরো রাজনীতি সচেতন থাকে। তারা যে নৃশংসতা দেখেছে, তারা যে অমানবিকতা দেখেছে, তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিবে সেই সুযোগ আছে বলে আমি মনে করি। সুতরাং আওয়ামী লীগ একবার 3.5 বছর শাসন করে 21 বছর ক্ষমতার বাইরে ছিল, আর এবার 15.5 বছর। একটু গুণ দিয়ে দেখি আমরা যে তাহলে কয় বছর পরে তারা ক্ষমতায় আসবে। এবং আজকে এখানে বলতে দ্বিধা নাই যে শেখ হাসিনা বারবার বলেছেন যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে কে রাজনীতি করবেন, তার ছেলে তিনি লন্ডনে আসে। আমি আজকে হাসিনা এবং আওয়ামী লীগকে প্রশ্ন করতে চাই, তার অবর্তমানে কে তার দলের হাল ধরবেন বা তার উত্তরসূরি কে আছেন? সুতরাং যে কথাটি আপনি যে প্রশ্নটি করেছেন সেটি আমি বললাম যে বিএনপির এই চেষ্টা করে কোনো লাভ নেই, বাট প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না। যতটুকু সম্পর্ক রাখা দরকার প্রতিবেশী হিসেবে সেটুকুই রাখবে, বাইরে কিছু করার কিন্তু সুযোগ নাই বা আছে বলে। এবং জনগণ রুষ্ট হবে তাতে যদি বেশি মাখামাখি করে ভারতের সঙ্গে। এবং এবার যে সেন্টিমেন্ট আমাদের এখানে হয়েছে ভারত বিরোধিতা, এটি যদি এখন যদি বিএনপি আগবারে গিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক করতে চায়, এটি বিএনপির জন্য শুভ ফল বয়ে আনবে বলে মনে করি না। দ্বিতীয় যে কথাটি বলছেন যে আওয়ামী লীগের কিছু সাংবাদিক কালকে জামায়াত আমিরের সঙ্গে এক টেবিলে বসছে, এটি আমি জানি না আগে ওনারা কি বলেছেন, আমি সব শুনিনি। এখানে আমি একটু ভিন্নমত পোষণ করি এই কারণে, আমি সেই একদম অন দ্য স্পট ছিলাম, চেয়ার খালি ছিল না বলে আমি বসতে পারিনি। কারণ যে সেখানে যারা বসছেন তারা কিন্তু আমাদের সিনিয়র সাংবাদিক সবাই, এবং এটি একটি নির্দোষ প্রোগ্রাম। নির্দোষ প্রোগ্রাম এই কারণে বলবো, জনাব রুহুল আমিন গাজী তিনি আমাদের অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নেতা ছিলেন। তার জানা যায় বিএনপি, জামাত ইসলামী এবং আওয়ামী লীগের লোকজন এই প্রথমবার এসে ক্লাবে, বিশেষ করে 5ই আগস্টের পর এদের অনেকেই কিন্তু ক্লাবে আসেনি। সুতরাং জামাতের আমি যখন জানাজার আগে ক্লাবে ঢুকেছেন, তাকে সঙ্গ দেওয়ার জন্য এই যে সিনিয়র নেতা ছিলেন জনাব ইকবাল সোহান চৌধুরী, অন্যান্য যারা ছিলেন তারা গিয়ে বসছেন। এর মধ্যে আমি কোন ষড়যন্ত্র বা অ্যারেঞ্জ এটা মনে করি না। এটা মনে করি ইলিয়াস ভাই মার্জনা করবেন, আমি 1 মিনিট খালি 10 সেকেন্ড আপনাকে প্রশ্ন করি। এটা যদি এটা যদি 5ই আগস্টের আগে হতো, আপনি যেটা বলেছেন একটু তো সামাজিক সংযোগ থাকতে পারে, কিন্তু আমি দায়ী করি এইটা কি আপনার ওই যে ইকবাল সোবান চৌধুরী আর মঞ্জুল হাসান বুলবুল অগাস্ট 5 আগস্টের আগে এরকম কোন জানাজা হলে জামাতের পাশে গিয়ে বসতো, জামাতের আমিরের পাশে গিয়ে? না, তাহলে তো জামাত ঢুকতেই পারতো না ক্লাবে। জামাত ইসলামের নেতৃবৃন্দ দীর্ঘদিন ঢুকতে পারেনি। 15.5 বছর তো, আর আগের যে 2 বছর 17 বছর প্রেস ক্লাবের কোনো জামাত নেতৃবৃন্দ কেউ ঢুকতে পারেনি। প্রেস ক্লাবে তারা কোনো প্রোগ্রাম করতে পারেনি। ইভেন আমি যখন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলাম 2 বছর, আমিও মনে মনে ভেবেছি একটি গণতান্ত্রিক দল হিসেবে জামাতকে সমাবেশ করতে দেওয়া উচিত, কিন্তু আমাদের যে ম্যানেজিং কমিটি ছিল সেখানে বেশিরভাগ ছিল আওয়ামী লীগের লোকজন। সুতরাং জামাতকে যারা ওনারা এতভাবে নিষিদ্ধ করে রেখেছে, তার অংশীদারিত্ব তো ওনারাও ছিলেন যারা ওনার পাশে বসেছেন। তো এখন বসতে কি ওনারা তো জামাত নিষিদ্ধের দাবি তুলেছেন বিভিন্ন সময়। হ্যাঁ, এই যারা বসছিলেন এরা জামাত নিষিদ্ধের বিভিন্ন সময় তাহলে এখন কি চাচ্ছেন ওনারা আসলে? মানে কি পরিবর্তিত পরিস্থিতিতে জামাতের নেতৃবৃন্দ ক্লাবের ওটা একদম এক্সক্লুসিভ আমাদের জোন, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জোন, ওখানে বাইরের কোনো লোক ঢুকতে পারে না। বাট বড় দলের নেতৃবৃন্দ আসলে আমাদের এই কালচার, যেমন মির্জা ফখরুল ইসলাম সাহেব, ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি যদি আসেন, বা জামাতের, এটাই তো নতুন দৃশ্য। এই আমরা গত 17 বছরে এই দৃশ্য আসলে দেখিনি। সুতরাং আমি ইলিয়াস ভাই আবার সরি, ইলিয়াস ভাই মঞ্জুল হাসান বুলবুল এবং ইকবাল সোবান চৌধুরীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে না? কয়েকটা মামলা হয়েছে এবং এর মধ্যে 3 জনের নামে মামলা হয়েছে। সাইফুল আলম সাহেব তার নামেও মামলা হয়েছে, ওমর ফারুক তার নামে মামলা হয়েছে। এখানে শুধু আবুল কালাম আজাদ সাহেব যিনি বিসিসি এমডি ছিলেন তার নামে আমার যতদূর জানা এখনো কোনো মামলা হয়নি, বাট বাকিদের নামে কিন্তু মামলা আছে। সুতরাং আমার মানে এটা আপনি স্বাভাবিকভাবে দেখছেন, এই তো ইলিয়াস খান, মানে একজন সাংবাদিক হিসেবে আপনি কি স্বাভাবিক? কালকের বসাটা আমি স্বাভাবিক অস্বাভাবিক বলবো না, বাট জাস্ট সৌজন্যতা, হয়তো পরিবর্তিত পরিস্থিতির কারণে ওনারা সেই টেবিলে বসেন, বাট
যদি পরিবার বিপ্লবকে যদি না হতো তাহলে জামাত নেতৃবৃন্দ তো এই পর্যন্ত আসতেই পারতেন না। যে টেবিলে তিনি বসে আমিরে জামাত এবং জামাতের মহাসচিব ছিলেন, এরা তো এখানে আসতেই পারতেন না। গত প্রায় 20 বছর, আমি তো 17